হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাট্রিটাস। আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য খুবই আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যেটাকে WBJ 2024 এর প্রপার স্ট্র্যাটেজি নিয়ে। যারা এই বছর WBJ এক্সাম দিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এখানে টোটাল প্রপার আমি স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব, সেই স্ট্র্যাটেজি থেকে তোমরা অ্যাপ্লাই করে কিভাবে তোমরা WBJ 2024 ক্র্যাক করবে, ইভেন তোমরা কিন্তু গভর্নমেন্ট কলেজও কিন্তু পেতে পারো। চলো বেশি দেরি না করে তাহলে শুরু করা যাক আজকের ভিডিও নিয়ে। ফার্স্ট ভিডিও টপিকের মধ্যে এখানে এখানে টোটাল আমরা 5টা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। স্ট্র্যাটেজি নাম্বার 1, স্ট্র্যাটেজি নাম্বার 2, স্ট্র্যাটেজি নাম্বার 3, 4 অ্যান্ড 5। এখানে 5টা স্ট্র্যাটেজি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে একটা জিনিস রিকোয়েস্ট করবো, যারা এই ভিডিওটা দেখছো তারা কিন্তু 5টা স্ট্র্যাটেজি কিন্তু দেখবে, কারণ এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে বিগত কত বছর ধরে আমার যারা স্টুডেন্ট তারা অতি অবশ্যই WBJ এক্সাম কিন্তু ক্র্যাক করছে। সেখানে ক্ষেত্রে 5টা স্টেজে একের উপর পর একের ইন্টারকানেক্ট আছে, যে আমি বলবো একদম স্কিপ ডেফিনেটলি করবে না। ভিডিওটা খুব একটা বেশি বড় হবে না। ইন্ডিভিজুয়াল কিন্তু যেভাবে স্টেজ যেগুলো বলবো সেগুলো যদি তুমি অ্যাপ্লাই করতে পারো, সেখানে তোমরা গভর্নমেন্ট কলেজ মানে যাদবপুর ইউনিভার্সিটি বা কল্যাণী ইউনিভার্সিটি বা যতগুলো গভর্নমেন্ট কলেজ ডিপার্টমেন্ট ড্রিম যেটা তোমার স্ট্রিম আছে, স্পেশালি কম্পিউটার সায়েন্স, সেখানে তুমি কিন্তু ডেফিনেটলি পারবে। তবে স্ট্র্যাটেজি শুরু করার আগে তোমাদের বলে রাখি, এখানে এখন আমাদের হাতে কিন্তু টোটাল 4 মাস বাকি আছে আলটিমেট WBJ এক্সাম শুরু হতে। যেহেতু জানুয়ারি মাসটা পুরোটা পাচ্ছ, জানুয়ারি থেকে যেহেতু এপ্রিল হচ্ছে সেজন্য সেই জন্য 4 মাস টাইম আছে, কিন্তু স্ট্র্যাটেজি এক্স্যাক্টলি কিন্তু 3 মাসের অ্যাকচুয়ালি। কেন 3 মাসের? যেহেতু তোমাদের ফেব্রুয়ারি মাসটা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ফেব্রুয়ারি মাসটা পুরোটাই কিন্তু চলে যাচ্ছে, সেজন্য তাই আমি বলবো প্রপার 3 মাস যদি জানুয়ারি মাসটা পুরোটা, মার্চ আর এপ্রিল মাসে যেহেতু 28 তারিখে তোমার WBJ এক্সাম হচ্ছে সেই জন্য কিন্তু 3 মান্থ কিন্তু প্রপার স্টেজে অ্যাপ্লাই করতে পারো। যেটা হচ্ছে ফার্স্ট স্ট্র্যাটেজি নিয়ে। বাট স্ট্র্যাটেজি শুরু করার আগে আমি একটা রিকোয়েস্ট করবো, যদি আমার চ্যানেল তোমরা নতুন এসে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো লেগে থাকে এবং কি তোমাদের চ্যানেলটাতে লাইক করবে এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করবে। যদি আমরা ফার্স্ট স্ট্র্যাটেজি নিয়ে, ফার্স্ট স্ট্র্যাটেজি খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রিভিশন শর্ট নোট। এইটা কিভাবে রিভিশন শর্ট নোটটা, দেখো যে কোনো পরীক্ষা তোমাকে ক্র্যাক করতে গেলে রিভিশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো রিভিশন আমি বলছি শর্ট নোটস টার্মটা কিন্তু ইউজ করেছি। আশা করি অনেক স্টুডেন্টসের মাথায় চলে এলো, স্যার আমরা এখন তো নোটসই বানাইনি শর্ট নোট। ডেফিনেটলি তাই, তাই না? এবার দেখো শর্ট নোটস যদি তুমি না বানিয়ে থাকো, কেন শর্ট নোটসটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু হাতে আমাদের টাইম খুবই কম, 3 মাস মতন। শর্ট নোট হয়ে থাকলে কি তুমি এক্স্যাক্টলি পয়েন্টটা পড়লে সেটা তুমি পরীক্ষায় কিন্তু লিখে আসতে পারবে, স্পেশালি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে। মনে করো ম্যাথের কোনো যদি পার্টিকুলার ফর্মুলা এই টাইমে এই জিনিসটা ব্যবহার করা হয়, সেটা তুমি জেনে থাকো, তাহলে ওই জিনিসটা পড়লে তোমাকে বাকি আলাদা জিনিসটা পড়তে হবে না। ফিজিক্সের ক্ষেত্রে তাই কোনো ডেরিভেশন মনে করো বা কোনো যদি মনে করো ডেফিনেশন বা সংজ্ঞা, সেটা যদি মনে করো সেখানে অন্য জিনিস পড়তে হবে না। শর্ট নোট তোমরা নিজেরাই কিন্তু বানাতে পারো। কিভাবে? যেহেতু আমার WBJ এক্সামে তোমার এখানে টোটাল 55 থেকে 60% মার্কস তোমার ক্লাস 12 থেকে আসে। এবার যারা এবছর এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমরা তো ডেফিনেটলি বইটা রিভিশন করছো, তো সেইখানের মধ্যে তুমি কি করতে পারো, আইদার যখনই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ছো তুমি হাইলাইটার দিয়ে তোমার এক্স্যাক্ট পয়েন্টগুলোকে তুমি কিন্তু হাইলাইট করতে পারো, নাম্বার 1। নাম্বার 2, তুমি যে টিচারের কাছে পড়ছো সেই টিচারের যে নোটসটা লেখাচ্ছে সেই নোটস থেকে যে ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা কিন্তু খাতায় লিখে রাখতে পারো। তো এটাই কিন্তু এক্স্যাক্টলি শর্ট নোট। শর্ট নোট যত রিভিশন করবে তত তোমার পক্ষে ভালো হয়ে থাকে, স্পেশালি ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তো খুবই ইম্পর্টেন্ট লাগে। আমার চ্যানেলে অনেক কিন্তু WBJ যে কিন্তু শর্টকাট ট্রিক্স আছে, স্পেশালি স্টুডেন্টরা শর্টকাট ট্রিক্স কিন্তু মনে রাখতে পারে না, ভুলে যায় ওয়ান কাইন্ড অফ ফর্মুলা। যদি শর্ট নোট আকারে তুমি লিখে রাখো সেটা কিন্তু ভুলবে না, বারবার তুমি সেটা কি করতে পারবে, রিভিশন করতে পারবে। আর যত রিভিশন করবে ততই তোমাদের মনে থাকবে, তার সঙ্গে সঙ্গে তোমরা কি করতে পারবে, কিন্তু পরীক্ষায় সেইগুলো কোশ্চেনগুলোকে সঠিকভাবে করে আসতে পারবে। যদি তোমার শর্ট নোট কিভাবে বানাতে হয় সেটা তুমি না জানো, আমাকে এখানে কমেন্ট সেকশনে জানাবে, স্যার আমাদের শর্ট নোট চাই, আমি সেই রিলেটেড পার্টিকুলার আমি একটা ভিডিও বানিয়ে দেবো, সেই ভিডিওটাকে ফলো করে তোমরা কিন্তু শর্ট নোট বানাতে পারো। ঠিক আছে, শর্ট নোট কিন্তু রিভিশন তোমাকে করতে হবে। আমি এখানে যতগুলো স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করছি, কিন্তু এখানে একটা স্ট্র্যাটেজিকে তোমরা কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু তুমি কোনো একটা স্ট্র্যাটেজি প্রপার স্টেপ বাদ চলে যাও, সেখানে কিন্তু এক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম ডেফিনেটলি হতে পারে। স্ট্র্যাটেজিগুলো কমপ্লিটলি একের পর একে বেস করে কিন্তু বানানো হয়েছে। চলে আসি নেক্সট স্ট্র্যাটেজি নিয়ে।
নেক্সট এটি হচ্ছে দ্য ম্যাক্সিমাম ওয়েটেজ চ্যাপ্টার। ম্যাক্সিমাম ওয়েটেজ চ্যাপ্টার বলতে এখানে কোন জিনিসটাকে বলা হয়েছে? অনেক স্টুডেন্ট ডেফিনেটলি কি হয়ে থাকে, যখন দেখো তোমরা যখন পড়াশোনা শুরু করছো, মনে করো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বা ডাব্লিউবিজি বা যেই মেন্সে কোনো চ্যাপ্টার দাও না কেন, আমরা জানলে কি হয়ে থাকে, অনেক স্টুডেন্টের নীতি থাকে এটা চ্যাপ্টারের প্রথম থেকে শুরু করে শেষ অবধি পড়ে। মানে কিরকম ধরো, মনে করো ম্যাথমেটিক্সের প্রথম চ্যাপ্টার রিলেশন অ্যান্ড ম্যাপিং, সেখান থেকে শুরু করে একের পর এক চ্যাপ্টার শুরু করে, বা ফিজিক্সের ক্ষেত্রেও তাই, কেমিস্ট্রির ক্ষেত্রেও তাই, বা হতে পারে অনেক স্টুডেন্টকে যে চ্যাপ্টার তোমাদের খুব ভালো লাগে, মনে করো কোনো যারা ম্যাথমেটিক্স যদি আমি এক্সাম্পল নিয়ে থাকি, কারণ মনে করো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা ভালো লাগছে, ফিজিক্সের ক্ষেত্রে মনে করো গ্র্যাভিটেশন ভালো লাগছে, কেমিস্ট্রির ক্ষেত্রে কোনো মনে করো অর্গানিক কোনো চ্যাপ্টার ভালো লাগছে, সেখান থেকে অনেকে শুরু করে। আমি বলবো সেই জিনিসটা শুরু না করে, যেহেতু টাইম তোমাদের কম, ম্যাক্সিমাম ওয়েটেজ চ্যাপ্টারগুলোকে তুমি সেখান থেকে শুরু করো। ম্যাক্সিমাম ওয়েটেজ চ্যাপ্টার কি, এটা তোমরা কোথা থেকে পাবে? যদি তোমরা এখনো পর্যন্ত ডাব্লিউবিজি যদি তোমরা কোচিং নিয়ে থাকো, সেই টিচারের কাছে তুমি জিজ্ঞেস করতে পারো, সেটা আমাদের সে ম্যাক্সিমাম ওয়েটেজ চ্যাপ্টারগুলো দিবেন, কেন ম্যাক্সিমাম ওয়েটেজ চ্যাপ্টারগুলো থেকে সেখান থেকে পেতে পারো। যদি তোমরা সেলফ স্টাডি যদি করো, তুমি ডাইরেক্টলি গুগলে গিয়ে যদি তুমি সার্চ করো ম্যাক্সিমাম ওয়েটেজ চ্যাপ্টার ফর ডাব্লিউবিজি, ইন্ডিভিজুয়াল ম্যাথ হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, অনেকগুলো তোমাদের ওয়েবসাইট পড়ে যাবে। সেখানে প্রত্যেকটা বলা আছে কোন কোন চ্যাপ্টার, ইভেন কি ওইখানে কিছু কিছু ওয়েবসাইটে ইম্পর্টেন্ট টপিক অবধিও কিন্তু ডেফিনেটলি বলা আছে, সেখানে গিয়ে তোমরা সার্চ করতে পারো। আর যদি না হয়, আমার চ্যানেলে নতুন ভিডিও ডেফিনেটলি ম্যাক্সিমাম ওয়েটেজ চ্যাপ্টারগুলো আসবে, সেখান থেকে কিন্তু তোমরা কিন্তু ডেফিনেটলি এখান থেকে পেয়ে যাবে। সে ম্যাক্সিমাম ওয়েটেজ চ্যাপ্টার করলে কি হবে দেখো, মনে করো 5টা চ্যাপ্টার করলে, কিছু কিছু চ্যাপ্টার এরকম থাকে, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে আমি বলছি, ফিজিক্সের ক্ষেত্রে তাই, কেমিস্ট্রির ক্ষেত্রে একটা চ্যাপ্টার থেকে 10 থেকে 12 মার্কস ক্যারি করে। মনে করো এরকম 5টা বা 4টে চ্যাপ্টার যদি করে নাও, তাহলে 10-12 মার্কস করলে অ্যাটলিস্ট 40% কি 45% মার্কস ওই চ্যাপ্টারগুলো থেকে কমপ্লিট হয়ে যাবে। এইরকম স্ট্র্যাটেজি যদি অ্যাপ্লাই করো, ইজিলি ডাব্লিউবিজি ক্র্যাক করতে পারবে, ইভেন কি গভর্নমেন্ট কলেজে পেয়ে যাবে। তাই প্রথমে তোমাকে জানতে হবে ম্যাক্সিমাম ওয়েটেজ চ্যাপ্টারগুলো, সেই ওয়েটেজ চ্যাপ্টারগুলোকে তুমি মার্ক করে রাখতে পারো। কিন্তু আমি এখন একটা সাজেশন করবো, যারা ক্লাস 12-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখন দিচ্ছ, জাস্ট কিন্তু ক্লাস 12-এর ক্ষেত্রে ম্যাক্সিমাম ওয়েটেজ চ্যাপ্টারগুলোকে ফোকাস করো। তাহলে এখানে কি হবে, যখন ক্লাস 12-এ দিচ্ছ, তাহলে এখানে কি হয়ে থাকবে দেখো, তো 12-এ যেহেতু তোমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আছে, সেখানে পড়া হয়ে থাকবে, সেখানে কিছু শর্টকাট ট্রিক্স বা মনে করো কিছু এমন কিছু ডেরিভেশন আছে, সেগুলোকে তুমি অ্যাপ্লাই করলে তোমার ডাব্লিউবিজি নতুন করে আর পড়তে হবে না। যেহেতু তুমি যেহেতু তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তুমি ভালো করে পড়বে, তাহলে ডেফিনেটলি সেখানে তুমি মার্ক করে রাখতে পারো। তোমাদের এখানে চ্যাপ্টার আছে, যেখানে তোমাদের ইন্ডেক্স আছে বইয়ের মধ্যে, কোনো মার্ক করে রাখতে পারো, এগুলো ম্যাক্সিমাম ওয়েটেজ চ্যাপ্টার। ঠিক আছে, তো ম্যাক্সিমাম ওয়েটেজ চ্যাপ্টার ভেরি ইম্পর্টেন্ট রোল প্লে করে প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রে, স্পেশালি ডাব্লিউবিজি। ওকে, নেক্সট যেটা স্ট্র্যাটেজি নাম্বার 3 নাম্বার হচ্ছে মক টেস্ট। যে কোনো এক্সাম, যে কোনো এন্ট্রান্স এক্সামকে ক্র্যাক করে একটা ইন্ডিস হচ্ছে মক টেস্ট। মক টেস্ট কিন্তু তোমাদেরকে ডেফিনেটলি দিতে হবে। অনেক স্টুডেন্ট তো মক টেস্টই দেয় না, ডাইরেক্টলি ডাব্লিউবিজি পরীক্ষায় গিয়ে পরীক্ষায় বসে। আমার অনেক রকম স্টুডেন্টের কাছে শুনেছি যারা মক টেস্টই কোনো দেয়নি, যে পরীক্ষা হলো, কোনো রকম র্যাঙ্ক একটা কোনো রকম চলে আসবে, বাস হয়ে গেল, কোনো একটা প্রাইভেট কলেজ পেয়ে গেলো এরকম। বাট না, ওরকম করলে কিন্তু ভালো কলেজ ডেফিনেটলি পাবে না। মক টেস্ট দিতে হবে। এটা মক টেস্টটা স্যার আমি কি করে দেবো? আইদার 2-3 রকম প্রসেস হতে পারে। মক টেস্ট দিলে কিন্তু সেখানে দেখো, তোমরা হতে পারে যারা ক্লাস 12 আছে, কেন যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষার সাথে আমি তোমাদেরকে প্রতি দিন দিতে বলতে পারি না এখন, যেহেতু তুমি আছে, আমি বলবো তোমাদের অ্যাটলিস্ট প্রতি সপ্তাহে একটা উইকলি একটা মক টেস্ট কিন্তু তোমরা কিন্তু দিতে পারো। মানে হচ্ছে মাসে, মনে করো জানুয়ারি মাসটা যেহেতু আছে, তোমার 4টা মক টেস্ট কিন্তু ডেফিনেটলি হবে। ঠিক আছে, মক টেস্টগুলো তোমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ দিতে পারো। অনেক ইন্ডিভিজুয়াল ওয়েবসাইট আছে যারা মক টেস্ট প্রোভাইড করে থাকে। যদি আমার চ্যানেল থাকে, আমার চ্যানেল ডেফিনেটলি ম্যাথমেটিক্সে কিন্তু মক টেস্ট আসবে, সেখানে তোমার মক টেস্ট ডেফিনেটলি দিতে পারো। তো মক টেস্ট তোমার উইকলি কিন্তু 4টে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু মক টেস্ট কিন্তু দিতে পারো। বাট মক টেস্ট তো সবাই দিয়ে যায় স্যার, এখানে প্রবলেম হচ্ছে মক টেস্ট দেওয়ার পর তোমাকে প্রপার অ্যানালাইসিস করতে হবে। কিরকম ধরো, মনে করো একটা মক টেস্টে মনে করো 30 মধ্যে পরীক্ষা হলো, ঠিক আছে, 30 মধ্যে তুমি প্রথম যে মক টেস্ট দিলে তুমি 15 পেয়ে গেলে, তুমি খুব খুশি হয়ে গেলে। আচ্ছা, 30-র মধ্যে 15 পেয়ে গেলে, 15% মার্কস পেয়ে খুব খুশি। সেকেন্ড মক টেস্টটা মনে করে দিলে 30-এর মধ্যে, সেখানে মনে করো 5 পেলে, সেখানে কিন্তু খুব দুঃখী হয়ে গেলাম, স্যার আমার কিন্তু মকটা এরকম ডেফিনেটলি আসতে থাকে, অনেক স্টুডেন্টস বলতে থাকে। সেই জন্য তোমাদেরকে একটা সিম্পল লজিক বলবো, যখনই টেস্টটা দিয়ে তখন তুমি
অ্যানালাইসিস করো তুমি 15 পেলে বাকি 15 পেলে না কেন, বা হতে পারে তুমি যে 30-র মধ্যে 5 পেলে তুমি এখানে পেলে না কেন, সেখানে তোমার মক টেস্টটাকে কিন্তু প্রপার অ্যানালাইসিস করতে হবে। তাহলে এখানে কি হবে দেখো, অ্যানালাইসিস করলে তুমি ব্যাপারটা বুঝতে পারবে কোন জিনিসটা তুমি ভুল করছো, সেটা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। ইভেন কি ভুল যেটা করেছো সেটা তুমি কিন্তু সেখানেই রিভিশনও করতে পারবে, দুটো কিন্তু বেনিফিট হবে। তো মক টেস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে আমার একটা ডেফিনেটলি তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, অতি অবশ্যই অ্যানালাইসিস করো। যদি এরকম করে পড়ো ডেফিনেটলি কিন্তু WBJEE কিন্তু অতি অবশ্যই ক্র্যাক করতে পারবে। বলে রাখি যারা ক্লাস 12-এ তোমরা যারা আছো, ক্লাস 12-এ অলরেডি কিন্তু আর পরীক্ষা বেশি দিন নেই। ক্লাস 12 প্রপার স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু আমি একটা ভিডিও আমার চ্যানেলে কিন্তু বানিয়েছি, যেটা 45 ডে স্ট্র্যাটেজি, যেটাকে ফলো করলে আমার বিগত 3-4 বছর ধরে অনেক স্টুডেন্ট ফলো করছে, তাদের অনেকে মার্কস 80 থেকে ইভেনচুয়ালি 92% পর্যন্ত মার্কস এসেছে স্পেশাল স্ট্র্যাটেজিটাকে ফলো করে। আমি সেটা ভিডিওটার লিঙ্ক আমি আই বাটন এবং ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা যে কিন্তু চেক অতি অবশ্যই করতে পারো। চলে আসছে আমার নেক্সট একটা স্ট্র্যাটেজি নিয়ে, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি নাম্বার 4, টাইম বাউন্ড প্র্যাকটিস। এটা আবার স্যার কি? টাইম বাউন্ড প্র্যাকটিস হয়ে দেখো দেখো তুমি এখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ বা হয়তো ডপাররা দেখছো, তারা হয়তো মনে করো পড়ছো। অনেক সময় কি হয়ে থাকে, তুমি কোনো একটা ফিজিক্স পড়েই যাচ্ছ, কোনো টাইম নেই। সকালে ফিজিক্স ভালো লাগে সকালে পড়ছো, সন্ধ্যের সময় ভালো লাগে সন্ধ্যের সময় পড়ছো, রাতে ভালো লাগে রাতে পড়ছো, তারপর দিনে পড়ছো, 2-3 দিন খুব ফিজিক্স পড়ে নিলে। ম্যাথ কেমিস্ট্রি বাদিয়ে দিলাম, বা হতে পারে ম্যাথ পড়ছো তো পড়েই যাচ্ছ, সেখানে কিন্তু ম্যাথই পড়ে যাচ্ছে, কিন্তু এটা করলে কিন্তু হবে না। প্রত্যেকটা চ্যাপ্টারকে ইন্ডিভিজুয়াল ইম্পর্টেন্স তোমাকে দিতে হবে। এই জন্য টাইম বাউন্ড প্র্যাকটিস আমি বলার উদ্দেশ্যটা কি, মনে করো কোনো একদিন যেহেতু এখন টাইম যেহেতু আছে, তুমি ম্যাথ পড়ছো, ঠিক আছে, ম্যাথ পড়ছো, ম্যাথমেটিক্সে মনে করো তুমি টোটাল 2 ঘন্টা বা 3 ঘন্টা টাইম অ্যালোকেট করেছো, জাস্ট 2 ঘন্টা 3 ঘন্টাই এক্স্যাক্টলি পড়ো। কেন বলছি, আদার্স চ্যাপ্টারগুলোকেও তোমাকে ইম্পর্টেন্স দিতে হবে, বাট আমি এরকম বলি 2 ঘন্টা শুধু ম্যাথই পড়ো। প্রত্যেকটা পড়ার গ্যাপে একটু ব্রেক নাও, ব্রেক মানে কিন্তু মোবাইল ঘাটা নয়, একটু পাচারি করতে পারো, জল খেতে পারো, তো সেখানে ক্ষেত্রে ব্রেক নিতে পারো। 1 ঘন্টা মনে করো পড়লে বা 45 মিনিট পড়ার পর 30 মিনিট পরও করতে পারো, বা 35 মিনিট পড়ার পর কোনো ব্রেক নিয়ে যদি পড়তে থাকো ম্যাথ পড়লে, তাহলে টাইমটা একটা বাউন্ডারি, পড়াটা এফিসিয়েন্ট হবে। যেহেতু টাইম তোমাদের হাতে কম আছে, পড়াটাকে আমাকে এফিসিয়েন্টও কিন্তু করতে হবে। তো টাইম বাউন্ডেশন প্র্যাকটিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ম্যাথ করা যেটা প্র্যাকটিসটা তোমাকে প্র্যাকটিসও করতে হবে, বাট ওই পার্টিকুলার টাইমে কিন্তু করতে হবে তোমাকে, তাই না? তো টাইম বাউন্ডেশন প্র্যাকটিসটা খুবই ইম্পর্টেন্ট পার্ট একটা WBJEE এর জন্য। তো নেক্সট এবং লাস্ট এটা যেটা হচ্ছে প্র্যাকটিস, সেটা হচ্ছে কি, হচ্ছে এক্সাম এনভায়রনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অর WBJEE। এক্সাম এনভায়রনমেন্টটা অ্যাকচুয়ালি কি দেখো, যদি তোমরা কোনো WBJEE বা JEE মেন্সে কোচিং নিয়ে থাকো, তো কোচিংয়ে গেলে কি হয়, তোমাদের কোনো টেস্ট এক্সাম হয়, সেখানে মনে করো 20 জন 30 জন একটা কিন্তু একটা ব্যাচ থাকে, সেই ব্যাচের মধ্যে কি হয়ে থাকে, টেস্টটা কিন্তু তোমাদের হয়ে থাকে, তাই না? তাহলে সেইখানে কি একটা এক্সাম এনভায়রনমেন্ট হয়, তাই না? অনেক সময় তোমরা অনলাইন যদি কোনো কোচিং এর সঙ্গে পড়াশোনা করছো, সেখানে কি প্রবলেমটা হয়ে থাকে দেখো, সেটার জন্য কি আমি বলবো, এক্সাম এনভায়রনমেন্ট কিন্তু আনা খুবই দরকার। এটাই কিন্তু তোমাদের কিন্তু যে পরীক্ষা দিচ্ছ তখন সেটা খুব কাজে লাগবে। কিরকম করে বলি, মনে করো তুমি যখন বাড়িতে বসে আছো, বাড়িতে বসে মনে করো কোনো টেস্ট দিচ্ছ, স্পেশালি কি হয়ে থাকে, অনেক স্টুডেন্টস কাছে টেস্ট দিচ্ছে, অঙ্কটা করতে ভালো লাগছে না, আমি একটু শুয়ে দিই, মোবাইলটা রেখে তো টেস্ট দিতে ভালো লাগছে না, মোবাইলটা একটু পাশে রেখে দিলাম, আর ভালো লাগছে না টেস্ট দিতে দিলাম না। এরকম ডেফিনেটলি তোমার সাথে হয়ে থাকে। বা হতে পারে ধরো মনে করো টেস্ট দিচ্ছিলে, ল্যাপটপে দিচ্ছ, কোনো একটা সাইড করে ইউটিউবে গান শুনতে বসে গেছো, তাই না? তাহলে এইখানে কি আবার টেস্টটা ওর থেকে না দেওয়াটাই বরঞ্চ ভালো। অনেক স্টুডেন্ট আমাকে এই কথাটাই বলে, স্যার এই জিনিসটা হয়, আমি বলবো সে জিনিসটা না করে এক্সাম এনভায়রনমেন্ট করো। মনে করো যেখানে তুমি পড়াশোনা করো, মাটিতে বসে বা কোনো বেডে বসে বা কোনো চেয়ার টেবিলে বসে পড়াশোনা করো, সোজা হয়ে একদম সিম্পল মনে করে ভাবো, আমি যেরকম ভাবে এক্সাম হলের পরীক্ষা দিচ্ছি সেরকম ভাবে দিচ্ছি। জানি এটা পসিবল কিন্তু নয়, এটা কিন্তু হ্যাবিট করতে হবে। এই জিনিসটা হ্যাবিট করতে পারলে তোমার কিন্তু এক্সামের ক্ষেত্রে খুবই ভালো হবে। টেস্ট কোন টাইমে এক্সাম এনভায়রনমেন্ট মধ্যে, মনে করো যেহেতু তোমাদের WBJEE ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, আশা করি তোমরা ফর্ম ফিল আপ শুরু করে দিয়েছো, ঠিক আছে? তো এইখানেই বলবো টাইম টেবিলটা বলে তোমার কোন কোন টাইমে দেখো পরীক্ষাটা হবে। দেখো এখানে 11 AM থেকে 1 PM মানে হচ্ছে ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার, আর 2 PM থেকে 4 PM হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি পেপার।
যদি মনে করে এক্সাম এনভায়রনমেন্ট করতে চাও, তা আমার পক্ষে যে সাজেশন থাকবে সেটা তোমরা ডেফিনেটলি করতে পারো। পার্টিকুলার 11 থেকে AM থেকে 1 PM তুমি একটা কোনো একটা মক টেস্ট দিতে পারো, ঠিক আছে। দেন আবার 2 PM আমি বলার উদ্দেশ্য হচ্ছে কি, যেটা এক্সাম যে এনভায়রনমেন্টটা তুমি তো ওইখানে গিয়ে পরীক্ষা হলে ওই টাইমে দেবে, তো কোনো মক টেস্টে যখন দিচ্ছ তাহলে ওই টাইমে যদি পরীক্ষা দাও, তোমার মাইন্ডের মধ্যে একটা জিনিস ডেফিনেটলি থাকবে, এই 11 AM থেকে 1 PM মধ্যে আমি পেপারটা আমি এক্সাম হলে দিচ্ছি। বাট সিরিয়াসনেস কি করে নিয়ে আসবে? দেখো, সিরিয়াসনেস আনার মেন উদ্দেশ্য হচ্ছে, মনে করো কোনো একটা মক দিচ্ছ, সেটা হচ্ছে তোমার মনে করো 1 আওয়ারে। তোমাকে সবসময় টার্গেট এটাই রাখতে হবে, এক্সাম এনভায়রনমেন্টের ক্ষেত্রে স্পেশালি আমি স্টুডেন্টদের ক্ষেত্রে এই জিনিসটা ফলো করে তারা অনেকে কিন্তু হেল্প হয়েছে। তোমার টার্গেট রাখতে হবে আমাকে অ্যাটলিস্ট 45 থেকে 50 মিনিটের মধ্যে পেপারটাকে কমপ্লিট করতে হবে। তাহলে কি হবে দেখো, টাইমের মধ্যে যদি কমপ্লিট করো, একটা টেনশন ক্রিয়েট হবে, টেনশন যেটা এক্সাম হলে তোমাদের টেনশনটা হয়ে থাকে, তাই না? তাহলে সেই টেনশনটা কিন্তু ক্রিয়েট হবে। তুমি যদি এরকম ভাবে প্র্যাকটিস করো, যদি মনে করো পেপার 1টা আমি 45 মিনিট থেকে করবো, ঠিক সিমিলার 2 ঘন্টার মধ্যে তুমি ওই যে এক্সাম হলে পেপারটা সেটাও ক্লিয়ার করে আসতে পারবে। এই সিম্পল 5টা স্টেপ যেটা বললাম, এই 5টা স্টেপ তুমি যদি ঠিকঠাকভাবে তোমরা যদি ফলো করে নাও, আমি ডেফিনেটলি বলতে পারি তোমাদেরকে তো WBJEE তো ক্র্যাক তো করবে, তার সঙ্গে সঙ্গে তোমরা গভর্নমেন্ট কলেজেও কিন্তু পেয়ে থাকবে। বাট প্রপার ওয়েতে 5টা স্ট্র্যাটেজি কিন্তু ফলো করতে হবে, তার মধ্যে একটা স্ট্র্যাটেজি যদি তুমি ফলো না করো, সেখানে ক্ষেত্রে কিন্তু হবে না। আশা করি তোমাদের ভিডিওটা কিন্তু ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অতি অবশ্য তুমি বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে। WBJEE রিলেটেড আরো ভিডিও আমাদের চ্যানেলে আসতে চলেছে, ঠিক আছে। এবং কি যদি নতুন এসে থাকো, অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিওস।